বাংলাদেশ ও চীনের মধ্যে বিনিয়োগ ও কারখানা স্থাপন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে। সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে বিকেলে বৈঠক শেষে এসব সমঝোতা স্মারক সই হয়। স্থানীয় সময় বিকেল ৫টায় ঐতিহাসিক গ্রেট হলে বৈঠকে বসেন দুদেশের প্রধানমন্ত্রী। বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গী প্রতিনিধি দলের সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করে চীনের প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের গ্রেট হলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শুভেচ্ছা বিনিময় এবং দুদেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পর প্রধানমন্ত্রীকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। সেখানে তারেক রহমান এবং লি কিয়াংকে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনী সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন সংবাদ সম্মেলনে বলেন, চীন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে। দুদেশের বিনিয়োগ, কারখানা স্থাপনা সহ ১৩টি সমঝোতা স্মারকে সই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রিমিয়ারের উপস্থিতিতে ১৩টি এমইউ স্বাক্ষরিত হয়েছে। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুলোর ভিতরে রয়েছে ইনভেস্টমেন্ট কোঅপারেশন, কিভাবে আমরা গ্রিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রমোট করতে পারি। জয়েন্ট অ্যাকশন প্ল্যানের বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশের এক্সপোর্ট ক্যাপাসিটি বাড়িয়ে যেন চীনে আমরা রপ্তানি বাড়াতে পারি। বিভিন্ন ডেভেলপমেন্টাল কোঅপারেশন নিয়ে কথা হয়েছে। কনসেশনাল লোন, অর্থাৎ বাংলাদেশের যে ঋণটা চীন থেকে যাচ্ছে সেখানে কিভাবে আমরা ইন্টারেস্ট রেট কমাতে পারি, গ্রেস পিরিয়ড বাড়াতে পারি, সেটি নিয়ে একটি এমইউ হয়েছে। আমাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, অর্থাৎ যার অধীনে স্বাস্থ্য, শিক্ষা এবং সামগ্রিক অ্যালাইনমেন্ট রিলেটেড ম্যান পাওয়ার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো দিয়ে যেমন আমাদের এমইউ হয়েছে। একই সাথে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা ডিফারেন্ট কোঅপারেশন প্ল্যান সাইন করা হয়েছে। এর আগে সকালে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি। বাংলাদেশকে নতুন দৃষ্টিতে দেখতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিনিয়োগকারীদের লভ্যাংশ এবং মুনাফার নিরাপত্তার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্রীয় সফরের চতুর্থ দিনে চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ে দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে অংশ নেন। বিজনেস লিডার্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কার শুরু করেছে তার সরকার। চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফার নিরাপত্তা নিশ্চিতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও মন্তব্য তার। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমাদের অন্যতম দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী। চীন বৈশ্বিক ভ্যালু চেইনে উপরের দিকে যাচ্ছে। বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য চীনকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চীনা কোম্পানিগুলোকে বৈশ্বিক বাজারে পরিষেবা দিতে সাহায্য করতে পারি এবং একই সাথে ক্রমবর্ধমান বৃহৎ অভ্যন্তরীণ চাহিদা থেকে লাভবান হতে পারি। বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিংয়ে একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, চীন বাংলাদেশ সম্পর্ক আস্থা ও বিশ্বাসের। এ কারণেই বেইজিং এর সাথে কাজ করতে চায় ঢাকা। আমার সরকার একটি ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মাধ্যমে আমরা সরাসরি আমলাতান্ত্রিক জড়তাকে মোকাবেলা করছি। স্বচ্ছতা এবং গতি বাড়ানোর জন্য আমরা দীর্ঘমেয়াদী নীতির ধারাবাহিকতা উন্নত করছি। আমরা শীঘ্রই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি, যাতে খুবই সহজে চীনা বিনিয়োগকারীরা সহায়তা পায়। দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। Let's move forward from this forum with a shared determination to transfer the opportunities in this region towards a long-term sustainable growth. এর আগে চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুদেশের ঐক্যমত্য হয়। একই দিন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। এছাড়া চীনের বহুজাতিক কোম্পানি চেরি, হ্যান্ডা ও চায়নাট্যাক্সের চেয়ারম্যানের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম এজেন্ডা ছিল এখানকার বিনিয়োগকারীদের দেশের প্রতি আস্থা ফেরানো।
2034 সালের মধ্যে বাংলাদেশ যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত হতে চায় সে লক্ষ্যমাত্রা নিয়ে দেশের অর্থনৈতিক এবং প্রশাসনিক সংস্কারের বিষয়ে এখানকার বিনিয়োগকারীদের বলেছেন তিনি। এখন দেখার বিষয় এখানকার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে কতটা আশ্বস্ত হন। শফিকুল হক, 71, চীন। ফ্যাসিস্ট আমলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে সরে এসে বহুমুখী পররাষ্ট্রনীতির পথে হাঁটছে বর্তমান সরকার। বিএনপি সরকার গঠনের পর মালয়েশিয়া এবং চীন সফরই তার প্রমাণ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দ্রুতই বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়বে বলেও তার প্রত্যাশা। মামুন হোসেনের রিপোর্ট। আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সহ সমসাময়িক নানা ইস্যুতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন। এ সময় প্রধানমন্ত্রীর চীন সফরের নানা দিক তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনামলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে দেশ এখন জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির দিকে এগোচ্ছে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগোচ্ছেন। বর্তমানে দেশে চীনের প্রায় $18 বিলিয়ন বিনিয়োগ রয়েছে। প্রধানমন্ত্রীর এবারের সফরে তা আরও বাড়বে বলে আশা তার। বাংলাদেশ এবং চীনের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই সফরের মধ্যে দিয়ে। চীনে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে বিশ্ব নেতারা প্রশংসা করেছেন বলেও জানান তার রাজনৈতিক উপদেষ্টা। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2030 সালের মধ্যে। মামুন হুসাইন, 71, ঢাকা। প্রায় 20%। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেয়া ট্যুরিস্ট ভিসা 2 বছর পর আবারও চালু করতে যাচ্ছে ভারত। আগামী রোববার অর্থাৎ 28 জুন থেকে বাংলাদেশিরা পর্যটন ভিসার আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আজ ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। গেল 12 জুন বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের মাটিতে পা দিয়েই ট্যুরিস্ট ভিসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করেন তিনি। আজকে আমি খুবই প্রাউড মনে করছি যে আজকে বাংলাদেশে আমি ইন্ডিয়ার হাইকমিশনার হিসেবে আজ থেকে আমার কাজটা আরম্ভ হল। এরপর ভারতীয় ভিসা সেন্টারে এসে এক সংবাদ সম্মেলনে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সেই প্রশ্নের কথা মনে করে দিলেন সুখবর। ওই জিনিসটা আমার মাথায় ছিল আর আবার মাথায় ঢুকলো যে ভিসা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেন মানুষের সমস্যা। ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে। প্রায় 2 বছর পর আবারও এই ভিসা চালুর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা তার। এইটা আমি অনেক খুশি, এটা আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো। এইটা একটা আমারও সবার পাওনা ছিল, আর আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার। আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। আইভ্যাক অর্থাৎ ভিসা সেন্টারের সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। অনেক বাচ্চারা আসে, বাচ্চার জন্য একটা আলাদা ঘর দরকার, ওই জিনিসটা আমি বললাম আমার অফিসার থেকে। আর যারা হুইল চেয়ারে আছে ওদের জন্য র্যাম্পের যদি দরকার হয়, কিন্তু আমি মোটামুটি অনেক খুশি। এর আগে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন দীনেশ ত্রিবেদী। কথা বলেন ভিসা আবেদনকারীদের সাথেও। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 ভারতীয় ভিসা আবেদন সেন্টারে এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের পর বন্ধ হয়ে যায় দেশটির ভিসা কার্যক্রম। পরে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা ও বাণিজ্য ভিসা চালু হয়, কিন্তু প্রায় 2 বছর বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে ভারতের পর্যটন ভিসা। নাদিয়া শারমিন, 71, ঢাকা।
দেশের বর্তমান আইন দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে দ্রুতই জাতীয় সংসদে কঠোর আইন পাশ করার আশ্বাস দিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এই সংক্রান্ত মামলা পরিচালনায় গঠন করা হবে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পাশাপাশি দেশে বেসরকারি অনেক নিরাময় কেন্দ্র রয়েছে। তাদের কাজের পরিধি আরও উন্নত করতে অনুদান দিয়ে থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার এই অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সময় তিনি বলেন, মাদক কারবারিদের সশস্ত্র গ্রুপ রয়েছে। এর বিপরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দলের সদস্য সংখ্যা কম। একই সঙ্গে তাদের জন্য নেই কোনো অস্ত্র বরাদ্দ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের যারা ইন্সপেক্টর যারা অপারেশন করতে যায়, অভিযান চালায়, তাদের কাছে কোনো অস্ত্র নাই। এটা অনেকটা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো। মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, বিচার কাজের ধীরগতি মাদক কারবারিদের সুবিধা করে দিচ্ছে। সারা দেশে 1,38,000 মাদক মামলা জমে আছে জানিয়ে সালাউদ্দিন আহমদ জানান, মামলা পরিচালনায় খুব শিগগিরই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। হয়তো কয়েকটা এজেন্সি মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালায়, তারা মামলা দায়ের করে, তা এন্ড অফ দি ডে দেখা যায় এই যে মামলা জটের কারণে বেনিফিটটা চলে যায় এই আসামির কাছে। তা এখন সেই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। এ সময় 15টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। সাজিদ সরকার, 71, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচি দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এসব কর্মসূচির মূল দাবি জুলাই গণ অভ্যুত্থানের প্রতি জনসচেতনতা তৈরি, জুলাই সনদ বাস্তবায়নের জনমত তৈরি করা এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম খুনের বিচার নিশ্চিত করা। বৃহস্পতিবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা করেন 11 দলীয় ঐক্যের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে এইসব কর্মসূচি। এর মধ্যে রয়েছে 1 থেকে 15 জুলাই জেলা শহরগুলোতে সেমিনার, 23 থেকে 25 জুলাই চিত্র প্রদর্শনী এবং গ্রাফিতি অঙ্কন, জুলাইয়ের স্মৃতি বিজড়িত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ এবং 5 আগস্ট সারা দেশের জেলা, উপজেলা এবং মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। 1 থেকে 15 তারিখ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সকল জেলা মহানগরীতে সেমিনার, চিত্র প্রদর্শনী রাখা হয়েছে 23, 24, 25। গ্রাফিতি অঙ্কন করা হবে সারা দেশেই, রাজধানী সহ। অসংখ্য ঘটনা ঘটেছে, সেই ঘটনাস্থলগুলোতে আমরা বিভিন্ন দিন তারিখ নির্ধারণ করে আমরা মহানগরী সংগঠনকে সমন্বয় করে রাজধানীতে সমাবেশ করব স্মৃতিচারণমূলক। 5 তারিখ আগস্টের রাজধানী সহ সকল জেলা, মহানগরী এবং উপজেলা পর্যন্ত সমাবেশ। 43তম বিসিএসে নন ক্যাডার নিয়োগ স্বচ্ছ হয়নি উল্লেখ করে মেধাভিত্তিক ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের 60 দিনের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়। এর আগে 2023 সালের ডিসেম্বরে 642 জনকে বিভিন্ন নন ক্যাডার পদে সুপারিশ করা হয়। তবে এই নিয়োগ মেধা তালিকা অনুযায়ী হয়নি উল্লেখ করে রিট করেন 462 জন চাকরি প্রত্যাশী। বিস্তারিত জানাচ্ছেন মাইনুর মারুফ। 2020 সালের 30 নভেম্বর 43তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারির পর এতে মোট 9881 জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর 2023 সালের 14 ডিসেম্বর নন ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক এবং প্রার্থীদের অনলাইনে পছন্দক্রম আহ্বান করে পিএসসি। পরবর্তীতে 2023 সালের 26 ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিস পদে 2163 জনকে এবং একই সঙ্গে 642 জনকে বিভিন্ন নন ক্যাডার পদে সুপারিশ করা হয়।
পরে 2024 সালের 43তম বিসিএস এর নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন 662 জন চাকরি প্রত্যাশী। তাদের অভিযোগ, মেধাভিত্তিক নিয়োগ না দিয়ে বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয় 642 জনকে। আইনের সুস্পষ্ট বিধান যে নন ক্যাডার পদে যারা প্রার্থী থাকবেন তাদের মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং তার ভিত্তিতে নন ক্যাডার থেকে নিয়োগ দিতে হবে পোস্টগুলোতে। এটি যেহেতু ব্যত্যয় ঘটেছে, অর্থাৎ আইন অনুযায়ী তারা তাদের কার্যক্রম করেনি, অস্বচ্ছভাবে হয়েছে। পরে এই ঘটনায় রিট শুনানি ও রুল শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট। এতে 43তম বিসিএস এর নন ক্যাডার নিয়োগ স্বচ্ছ হয়নি উল্লেখ করে মেধাভিত্তিক ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আইন অনুযায়ী তারা তাদের কার্যক্রম করেনি, অস্বচ্ছভাবে হয়েছে, সেহেতু এই 43তম নন ক্যাডার ক্যান্ডিডেটদের যেই তালিকা, অর্থাৎ উত্তীর্ণ প্রার্থীদের তালিকা, ফল, এগুলো যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো পুনরায় সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 60 দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। মাইনুল মারুফ, 71, ঢাকা। 2023 সালের তুলনায় 2025 সালে সেবা খাতে 10 ভাগ দুর্নীতি বেশি হয়েছে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত পাসপোর্ট অধিদপ্তর এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিআরটিএ। 2025 সালে লেনদেন করা ঘুষের পরিমাণ প্রায় 12,500 কোটি টাকা। আজ ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে 2025 সালের খানা জরিপ প্রকাশ করেছে সংস্থাটি। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সেবা খাতে দুর্নীতি বাড়া খুবই হতাশাজনক। নুরনবী সরকারি প্রতিবেদনে বিস্তারিত। 2024 সালের নভেম্বর মাস থেকে 2025 সালের অক্টোবর সময়ের মধ্যে পুলিশ, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, পাসপোর্ট অধিদপ্তর, বিআরটিএ সহ 17টি খাতের সেবাগ্রহীতাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সেই খানা জরিপে অংশ নেয় 15,500-এরও বেশি মানুষ। তথ্য বিশ্লেষণ করে টিআইবি বলছে, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত 4টি সেবা খাত হল পাসপোর্ট অধিদপ্তর, বিআরটিএ, পুলিশ ও বিচার ব্যবস্থা। এই সময়ে ঘুষ লেনদেন হয়েছে 12,500 কোটি টাকা। আর ঘুষ নিয়েছে সরকারি চাকরিজীবী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও দালালরা। সবচেয়ে বেশি দুর্নীতি শিকার হয়েছে পাসপোর্ট সেবা গ্রহণের ক্ষেত্রে 84.4%। তারপরে রয়েছে বিআরটিএ 79.3%। 71.3% খানা দুর্নীতি শিকার হয়েছে বিচার সংশ্লিষ্ট সেবা গ্রহণ করতে গিয়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে 69.4% খানা দুর্নীতির শিকার হয়েছে। 2023 সালের সাথে তুলনায় দেখা যাচ্ছে যে দুর্নীতির শিকার এবং ঘুষের শিকার দুই ক্ষেত্রেই 2025 সালে বেড়েছে। যেমন দুর্নীতির শিকার 2023 সালে ছিল 70.9%, যেটি 2025 সালে বেড়ে হয়েছে 81.6%। আর ঘুষের শিকার 2023 সালে ছিল 50.8%, যেটি 2025 সালে বেড়ে হয়েছে 63.6%। জরিপ প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী প্রধান জানান, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের আমলে দুর্নীতির এই চিত্র খুবই হতাশার। দুর্নীতি এখন 2023-এর তুলনায় 2025-এ বেড়ে গেল। সেটি হচ্ছে যে আমরা মনে করি যে এটি একটা ধারাবাহিকতা। এই যে দুর্নীতির বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না এবং দুর্নীতিকে স্বাভাবিকতা দেওয়া হয়, যেটা আমাদের গবেষণায় এসছে। মানুষকে যারা দুর্নীতি করে তাদেরকে এমনকি পুরস্কৃত করা হয়, এটাও উত্তরদাতারা বলেছেন। এটি হচ্ছে যে বিকাশমান যে চিত্র, সেটার অন্যতম কারণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদকে যেন দলীয় কোনো লোক নিয়োগ না দেওয়া হয়। এখন এমন পরিস্থিতি আমরা প্রতিবেদনটি প্রকাশ করছি যখন দুর্নীতি দমন কমিশন নামে প্রতিষ্ঠানটি বাস্তবে স্থবির। সেই সার্চ কমিটির কার্যক্রম শেষ করে দুদককে পুনঃপ্রতিষ্ঠা করা, এমনভাবে নেতৃত্ব দেওয়া যাতে করে এই জরিপে যে বিষয়টি আসছে দুদকের উপরে মানুষের আস্থাহীনতা, সেটা কাটিয়ে ওঠা সম্ভব হয়। এমন নিয়োগ যেন না হয় দুদকে যারা দলীয় প্রভাবে প্রভাবান্বিত হয়ে কাজ করবে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঘুষ, দুর্নীতি এবং অনিয়ম শক্ত হাতে নিয়ন্ত্রণের পরামর্শ দুর্নীতি বিরোধী এই সংস্থাটির। আমরা আশা করব যে এই ধরনের বিষয়ে সরকার অত্যন্ত দৃঢ় অবস্থান গ্রহণ করবেন। নুরনবী সরকার, 71, ঢাকা। নগদ টাকার ব্যবহার কমিয়ে দেশকে সম্পূর্ণ ক্যাশলেস বা ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের চূড়ান্ত ধাপে বাংলাদেশ। 1 জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে সার্বজনীন আন্তঃলেনদেন ব্যবস্থা বাংলা কিউআর, যার সর্বোচ্চ চার্জ 1000-এ 11.5 টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশায় এর ফলে ঠেকানো যাবে প্রতারণা। কেন্দ্রীয় ব্যাংক চত্বরে আজ অনুষ্ঠিত হলো বিশেষ বাংলা কিউআর মেলা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত।
তবে কি হারিয়ে যেতে বসছে মানিব্যাগ, শেষ হতে যাচ্ছে ময়লার ছেঁড়া ফাটা কাগজে নোটের ব্যবহার, সবকিছুই এখন অতীত হতে চলেছে একটিমাত্র কিউআর কোডের ছোঁয়ায়, যেটি বাংলা কিউআর। প্রযুক্তিটির মূল কাজ ইন্টার অপারেবিলিটি বা একীভূত কার্যক্ষমতায়ন। এখন থেকে একজন বিক্রেতার দোকানে বিকাশ, নগদ, রকেট কিংবা ভিন্ন ভিন্ন ব্যাংকের জন্য আলাদা কিউআর কোড ঝুলিয়ে রাখতে হবে না। একটিমাত্র বাংলা কিউআর কোড থাকলেই যে কোনো ব্যাংকিং বা এমএপএস অ্যাপ থেকে সরাসরি বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে সেকেন্ডের মধ্যে। এইখানে আপনি ক্যাশ ছাড়াই যে কোনো পারচেজ আপনি করতে পারবেন। বাংলা কিউআর হচ্ছে একটা ইউনিভার্সাল। আগে হচ্ছে বিকাশের পেমেন্টে যেরকম হচ্ছে আপনি শুধু বিকাশের পেমেন্টটা করতে পারতেন, নগদটা শুধু নগদের পেমেন্ট করতে পারতেন। এখন একটা কিউআর এর মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকের অ্যাপে ঢুকে ওই পেমেন্টটা করতে পারবেন। এখন আপনার ব্যাংক চুজ করতে হবে না। ক্যাশলেস পেমেন্টে আমাদের যেটা সুবিধা হচ্ছে সেটা হলো আমাদের প্রপার ট্র্যাকিং থাকছে। আমরা মাল্টিপল পোর্টাল যদি আমাদের চেক করতে হয় সেক্ষেত্রে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট একটা পোর্টালের থ্রুতে আসলে এটা আমাদের সময়টা খুব বেঁচে যাবে এই জায়গায়। বাংলাদেশ ব্যাংক চত্বরে বৃহস্পতিবার হলো তারই এক জীবন্ত মহড়া, যেখানে কেনা থেকে শুরু করে বেচা সবই হচ্ছে একক কিউআর কোডে। মেলার উদ্বোধনে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দাবি, বাংলা কিউআর চালু হলে টাকা ছাপানো আর ব্যবস্থাপনায় বছরে অন্তত 20,000 কোটি টাকা সাশ্রয়ী সম্ভব। এটার মাধ্যমে কেনাকাটা করলে আসলে সবাই উপকৃত হবেন, আর ভবিষ্যতে আমরা ক্যাশলেস সোসাইটি করার একটা চিন্তা ভাবনা আছে আমাদেরকে, যাতে করে ক্যাশ ট্রানজ্যাকশন কম হয়। আগামী 1 তারিখ থেকে এটা কম্পালসারি সবার জন্য। এটাই একমাত্র কিউআর কোড, অন্য কোনো অপারেটর বা অন্য কোনো কিউআর কোড এখানে আমাদের দেশে চলবে না। এটাই আমাদের উদ্দেশ্য। শুধু বড় শপিং মলে আর সুপার শপগুলোতেই নয়, ফুটপাতের চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মুদি দোকানেও পৌঁছে যাবে বাংলা কিউআর কোড, এমনটা আশা কেন্দ্রীয় ব্যাংকের। আমাদের জিডিপির আয়তন, জিডিপির আকারও বৃদ্ধি পাবে, কারণ লেনদেনগুলা রেকর্ডেড হবে, লেনদেনগুলা লিপিবদ্ধ আকারে আমরা পাবো। আগে যেটা ইনফর্মাল লেনদেন ছিল সেটার হিসাব হয়তো আমরা অতটা পেতাম না। সেই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন জোরদার হবে, আমাদের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, আমাদের সহজলভ্যতা এবং সহজ যে ট্রানজ্যাকশন করা যায় সেটাও নিশ্চিত হবে। ইন্টার অপারেবিলিটি, এনি মোবাইল থেকে ব্যাংকে যাওয়া ট্রানজ্যাকশন করা যাবে, ব্যাংক থেকে মোবাইলে ট্রানজ্যাকশন করা যাবে। আরেকটা বড় বিষয় হলো আপনারা জানেন যে ইকোনমিক কানেক্টিভিটি ইজ অ্যাকচুয়ালি এনহ্যান্স দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য কান্ট্রি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2025 সালে ডিজিটাল লেনদেনকালে মোট প্রতারণার ঘটনা 81,423টি, যাতে প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, এমন প্রতারণা থামাতে বড় ভূমিকা রাখবে এই বাংলা কিউআর। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন।